আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পড়ব অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, মানে কিভাবে আমরা আমরা কি পড়তেছি, চেঞ্জিং সেন্টেন্স, যা কিনা আমাদের ক্লাস 6, 7, 8, 9, 10, 11 সব ক্লাসের আছে। ঠিক আছে, আমরা দেখব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব, মানে রূপান্তর করব, চেঞ্জ করব। একই কথা, কি কি বললাম? কনভার্ট করব, বাংলা হলো রূপান্তর করব, আর চেঞ্জ করা মানে একই কথা, রূপান্তর করা মানে অন্য একটা, মানে ধরো আমি অ্যাসার্টিভ একটা বাক্যকে ইন্টারগেটিভ বানাবো। অ্যাসার্টিভ মানে বিবৃতিমূলক একটা বাক্যকে প্রশ্নবোধক বানাবো। ঠিক আছে, তো আমরা অ্যাসার্টিভ যে সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু আমরা জানি, আমি অলরেডি আপনাদেরকে শিখাইছি। যারা জানেন না, আমার ইউটিউব চ্যানেলে ক্লাস দেওয়া আছে, সেখান থেকে শিখে নেবেন। এখন আমরা কি রুলস পড়বো? আমরা আগে অক্সিলারি ভার্বগুলো চিনে নেই। অক্সিলারি ভার্ব দুই প্রকার, একটা প্রাইমারি অক্সিলারি, একটা হলো তোমার মডাল অক্সিলারি ভার্ব। তো পি এ মানে প্রাইমারি অক্সিলারি আর এম এ মানে মডাল অক্সিলারি। তো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ঠিক আছে, এগুলো হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, ইট, মাস্ট, এটসেট্রা, এগুলো হলো তোমার মডাল অক্সিলারি ভার্ব। এখন যদি কোনো একটা ইন্টারগেটিভ সেন্টেন্স এই অক্সিলারি ভার্ব যুক্ত হয়, আমি সবগুলারে একসাথে বললাম অক্সিলারি ভার্ব, ঠিক আছে, তখন আমরা কিভাবে ইন্টারোগেটিভ বানাবো? একেবারে সহজ নিয়মে, একেবারে সহজ নিয়মে। দেখো তাহলে এখানে কি, ইজটা হলো অক্সিলারি ভার্ব, এখানে এই যে হ্যাভটা হলো অক্সিলারি ভার্ব, এখানে ক্যানটা হলো মডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তাইলে আমরা এই তিনটা সেন্টেন্স, তিনটাই কিন্তু অ্যাসার্টিভে আছে, আমরা করব কি, ইন্টারোগেটিভ। আইএনটি মানে ইন্টারোগেটিভ বুঝাচ্ছি, আইএনটি মানে ইন্টারোগেটিভ বুঝাচ্ছি। ওকে, এখন যে অক্সিলারি ভার্ব যুক্ত কোন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানানোর সহজ নিয়ম, মাত্র 10 সেকেন্ড লাগবে, মাত্র 10 সেকেন্ড। দেখো, এখন তোমার এইগুলা কিন্তু একটু মুখস্থ থাকতে হবে। যদি মুখস্থ না থাকে তাহলে তো তুমি চিনবা না যে এটা কি অক্সিলারি ভার্ব যুক্ত বা অক্সিলারি ভার্ব যুক্ত না। তো অক্সিলারি ভার্ব যুক্ত না হইলে কেমনে হয়, এটা আমরা পরে দেখবো। আগে এইটা দেখি আমরা। ধরো রুল 1, একটা নিয়ম। তো কেমনে চেঞ্জ করব? জাস্ট অক্সিলারি ভার্বটা বাক্যের শুরুতে নিয়ে আসবো। কি করব? বাক্যের শুরুতে নিয়ে আসবো। আর বাক্যের শুরুতে নিয়ে আসলে অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, ইজ। তারপর এই বাক্যে কোনো নেগেটিভ অর্থ আছে? দেখো তো, নট, নেভার বা না, মানে না বুঝায় এরকম কোনো শব্দ আছে? না, এজন্য আমরা একটা নট দিব। অবশ্য মনে রাখতে হবে, নটটা কিন্তু এমনি লেখা যাবে না, আমরা এন অ্যাপোস্ট্রফি টি এভাবে লিখবো। ঠিক আছে, এন অ্যাপোস্ট্রফি টি। তাহলে যেটার সাথে দিব ইজন্ট, একসাথে লিখবো ইজন্ট। তারপর হিয়ার, হি। তারপর রিডিং এর রিডিং। তারপর এ বুকের এ বুক। বাকিটুকু যেমনি আছে অমনে, আর কোনো চেঞ্জ নাই। লাস্টে একটা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ ইন্টারোগেটিভ মানে কি, ইন্টারোগেটিভ মানে হলো প্রশ্নবোধক, আর অ্যাসার্টিভ মানে হলো ফুল স্টপ। এজন্য কিন্তু ফুল স্টপ দেওয়া ছিল। ওকে, তাহলে কি করলাম? যদি কোনো একটা অক্সিলারি ভার্ব যুক্ত থাকে তাহলে কি করব আমরা? এটাকে বাক্যের শুরুতে নিয়ে আসব। তারপর এই সেন্টেন্সে কোথাও যদি নেগেটিভ, নেভার, নট, নো, নাথিং এই ধরনের শব্দ না থাকে, মানে না বুঝায়, তাইলে আমরা একটা নট দিব। আর থাকলে দিব না, দেখবো একটু পরে দেখবো। হি ইজ রিডিং বুক, তাহলে কি হবে? ইজন্ট হি রিডিং বুক, শেষ। এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। আবার দেখো, আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, তাহলে এটা কি ভাব যুক্ত? অক্সিলারি ভাব যুক্ত। তাহলে বাক্য শুরুতে নিয়ে আসো হ্যাভ। এখানে কোনো নট আছে? দেখো তো আছে কিনা। না অর্থবোধক কোনো শব্দ নাই, তাইলে আমরা একটা নট দিব, হ্যাভেন্ট বা হ্যাভন্ট। এটা কিন্তু অ্যাপোস্ট্রফি বলে একটা উপরে, ঠিক আছে, যে অনা দিয়ে একটা অ্যাপোস্ট্রফি দিলে হয়। হ্যাভন্ট আই কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, হোমওয়ার্ক। লাস্টে অবশ্যই প্রশ্নবোধক। তাহলে দেখো, হ্যাভটা মানে অক্সিলারি ভার্ব যে থাকবে, সেই অক্সিলারি ভার্বটা বাক্যের শুরুতে নিয়ে আসবো। এবং এই বাক্যে যেহেতু কোনো নেগেটিভ চিহ্ন নাই, মানে নট, নেভার যেগুলো দ্বারা না অর্থ প্রকাশ করে, তখন আমরা এজন্য একটা নট দিব। আর যদি ওরা নট দিয়ে দেয় তাহলে কি হবে দেখবো আমরা, এটাতে দেখবো। তাহলে আশা করি বুঝতে পারছি, যদি আমরা অক্সিলারি ভার্ব যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হয়, তাহলে জাস্ট
অক্সিলারি ভার্বটা বাক্যের শুরুতে নিয়ে আসবো আর একটা নট দিব। এখন যদি ওরা আমার নট দিয়ে দেয়, মানে প্রশ্নকর্তা আমাকে নট দিয়ে দিছে, মনে করো আমি এইটা করলাম, আমি বললাম আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি বললাম আই ক্যান নট স্পিক ইংলিশ, তাহলে এটা কেমনে করব? এইটাও আমরা কি বানাবো? ইন্টারোগেটিভ বানাবো। এটা কি ভাবযুক্ত? এটা হলো মডাল অক্সিলারি ভাবযুক্ত। তাহলে ক্যানটা বাক্যের শুরুতে নিয়ে আসি, ক্যান। এখন দেখো ওনারা কিন্তু আমাকে নট দিয়ে দিছে, তাহলে কি আমি আর নট দিব না? এখন আমরা নট দিব না। তাহলে ক্যান আই স্পিক ইংলিশ, লাস্টে একটা প্রশ্নবোধক। ঠিক আছে, শেষ, একেবারে ইজি। তার মানে কি দাঁড়াইলো? যদি বাক্যটা হা বোধক থাকে তাহলে আমরা একটা নট দিব, আর যদি না বোধক থাকে তাহলে আমরা হা বোধক দিব, মানে নট দিব না। ওনারা নট দিলে আমরা দিব না, আর ওনারা না দিলে আমরা দিব। ক্লিয়ার? আশা করি এখন থেকে আর জীবনেও সমস্যা হবে না যে অক্সিলারি ভার্বযুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে এখন কোনো ব্যাপারই না। ঠিক আছে, এখন আমরা রুল নাম্বার 2 দেখব। সরি, আমি মাইক্রোফোনটা রেখে দিয়েছিলাম, একটু শব্দ শোনা যাবে না, যাই হোক আমি আবার একটু রিপিট করতেছি। ঠিক আছে, এখন মনে করেন আমরা এখানে পড়বো, রুল 1 নম্বরে পড়ছিলাম অক্সিলারি ভার্ব যুক্ত, এখন পড়বো আমরা অক্সিলারি ভার্ব বিহীন। যদি অক্সিলারি ভার্বগুলো না থাকে তখন কেমনে করব? তখন আমরা দেখব হি প্লেস ফুটবল, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। হি ক্লাইম্বড অন দ্য ট্রি, এখনো কিন্তু অক্সিলারি ভার্ব নাই। তাহলে কেমনে করব? স্যার আমরা দেখব ভার্বের সাথে এস বা ইএস আছে কিনা। যদি ভার্বের সাথে আমরা এস বা ইএস পাই তাহলে আমরা ডাজ নিব, ডি বা ইডি থাকলে নিব ডিড, আর যদি কোনো কিছু না থাকে তখন নিব ডু। তাইলে এখন দেখি হি প্লেস ফুটবল, তাহলে ভার্বের সাথে আমরা কি পাইছি? এস পাইছি, কারণ সাবজেক্টের পরেই ভার্ব থাকে। তাহলে আমরা কি নিব? এর পরিবর্তে একটা ডাজ নিব, ডাজ। এখন এই বাক্যে কোনো নেগেটিভ অর্থ প্রকাশ করে এরকম কিছু আছে? নট, নেভার, নাথিং, মানে নো, এক কথা না বোঝায় এরকম কোনো শব্দ আছে কিনা? না, নাই। তাহলে একটা নট দিব, ডাজন্ট। তারপর সাবজেক্টের সাবজেক্ট বসাবো, আর এখানে কিন্তু প্লে দিব, প্লে। তুমি কিন্তু ভাই এস দিলে এখানে ভুল। কেন ভুল? এখানে এস দেওয়া যাবে না, কারণ তুমি এস এর পরিবর্তে কিন্তু ডাজ টানছো, এজন্য আমরা দিব না। ঠিক আছে, মানে এস এর পরিবর্তে না, মানে এস কে চিহ্নিত করে আমরা ডাজটা এনে নিয়ে আসছি, এজন্য আর এসটা দেওয়া যাবে না।
লাস্টে ফুটবলের ফুটবল, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। দেখো একেবারে ইজি, ডাজন্ট হি প্লে ফুটবল, আবার সাবজেক্ট ভার্ব, দেখো হি ক্লাইম্বড অন দ্য ট্রি। এখন ভার্বের সাথে কি আছে? ইডি আছে। এখন ডি অথবা ইডি থাকবে, তো তুমি কি করবা বলো তো? যেহেতু ইডি আছে আমরা নিব ডিড, কি নিব? ডিড। যেহেতু এখানে কোনো নেগেটিভ অর্থ নাই, একটা নট দিব, ডিডন্ট, ডিডন্ট। তারপরে সাবজেক্ট নিলাম হি। এখন আমরা কি বাদ দিব জানো? আমরা ডিড শুধু বাদ দিব, ক্লাইম। আমরা ডি এর পরিবর্তে কি নিছি? আমরা ডিড নিছি। স্যার ইডি কেন বাদ দিলাম না? ইডি বাদ দিলে শব্দটা হয় না, মানে ক্লাইম, সি এল আই এম, ক্লাইম বলতে কোনো শব্দ নাই, ঠিক আছে? সি এল এম আই এম, ক্লাইম অন দা ট্রি। তুমি আস্তে আস্তে বুঝে যাইবা যে কোন ডির বদলা নিব নাকি ইডির বদলা নিব। এগুলা কিছু কিছু শব্দ আছে যে কোনটার পরিবর্তে নিব আর কি, এটা আস্তে আস্তে বুঝে যাব, আমরা ক্লাস করতে করতে বুঝে যাব। তো দেখো ডিডন্ট হি ক্লাইম অন দা ট্রি, ঠিক আছে? তাইলে যদি আমরা অক্সিলারি ভার্ব যুক্ত না থাকে তাহলে আমরা এই নিয়মটা ফলো করে আমরা ইজিলি অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ করতে পারবো। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে যদি তারা নট দিয়ে দেয় তাহলে আমরা দিব না, মানে তারা না বুদক বললে আমরা হা বুদক করবো, আর তারা হা বুদক দিলে আমরা না বুদক করবো। কথা ক্লিয়ার? দেখেন এখানে কিন্তু কোনো নেগেটিভ নাই, এজন্য নোট দিছি, এখানে নাই এজন্য একটা নোট দিছি। যদি এরা নোট দিয়ে দিত তাহলে আমরা নোট দিতাম না। ক্লিয়ার? ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন এই দুইটা রুল। আর অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভের আরো দুইটা রুল পড়লে বা তিনটা রুল আছে সম্ভবত, মানে রুল বলতে কি নিয়ম দেখলে আমাদের হয়ে যাবে। আমি চেষ্টা করব একেবারে মানে রুল কি কেমনে করতে হবে, আমি রুলকে আমার মতো গুছাই তোমাদেরকে বুঝাই দিব। তুমি আশা করি ইনশাআল্লাহ অবশ্যই পারবা। তো আমার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।